বয়ে চলা নদীটির পাশে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের ছোট্ট একটা কুঠিরে দিনু তার দুই মেয়েকে নিয়ে বাস করত। বড় মেয়ের নাম ছিল রূপা আর ছোট মেয়ের নাম ছিল ঝুমা। রূপা যেমনই ছিল সুন্দরী তেমনই ছিল কর্মঠ। সে সারাদিন বাড়ির সকল কাজকর্ম করত। অন্যদিকে ঝুমা ছিল অনেক অলস প্রকৃতির একটি মেয়ে। সে সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত। হায় হায়, আমার কি রূপ, আমার কি রূপ! নিজের রূপ দেখে নিজেরই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি ওই দিদির মতো যে সারাটা দিন কাজ করে নিজের চেহারা ছবি নষ্ট করে ফেলি? আসলে আমি তো বড় ঘরের বড় লোকের ছেলেকে বিয়ে করব, তাই তো আমার এত রূপচর্চা। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে টাকাই সব, ভালোবাসা বলতে কিচ্ছু নেই। টাকা হলেই সব কিছুই পাওয়া যায়। তাই আমাকে যে করেই হোক একটা বড়লোক কোটিপতির ছেলেকে পটাতেই হবে। আর মা বাবাকে ভালো মতো বলে দেব যে আমার জন্য যদি পাত্র দেখে তাহলে যেন ধনী ঘরের কোনো ছেলেকেই দেখে। শোন রে মা রূপা, ঝুমা, তোর বাবা আমাকে কিছু কথা বলেছে যেগুলো তোদেরকে বলতে বলল। তোরা একটু দয়া করে আমার কথাগুলো শুনে মন দিয়ে উত্তর দিস। হ্যাঁ হ্যাঁ মা, বলো কি বলবি, একটু তাড়াতাড়ি বলে ফেলো। আমার আবার রূপচর্চার সরঞ্জামগুলো বিছানায় ফেলে রেখে এসেছি, ওগুলো তো আবার গায়ে মাখতে হবে। শোন রে রূপা, ঝুমা, তোর বাবা বলল তোদের দুজনের কার কেমন পাত্র পছন্দ সেটা আমায় বলতে, কারণ তোদের তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন তো সময় বিয়ে দেওয়ার। তোরা যদি বলে দিতিস তাহলে আমাদের একটু সুবিধে হতো। শোনো মা, আমারটা আমি আগে বলে রাখি, দিদিটা দিদি পরে বলবে। যাই হয়ে যাক না কেন, একটা বড় লোক ঘরের ছেলের কাছে আমাকে বিয়ে দেবে, বুঝেছো? মা, আমি ছোটর মতো এত কিছু চাই না। আমি চাই আমার স্বামী গরিব হলেও যেন সৎ আর ভালো মনের মানুষ হয়। সংসারে যদি সুখ আর সম্মান না থাকে তাহলে টাকা দিয়ে কি করব? আমার শুধু স্বামীকে নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই হলো। দিদি পাগল হয়ে গেছে মা, বুঝেছো? পাগল হয়ে গেছে। না হলে টাকা ছাড়া এই দুনিয়াতে আর কিছু আছে নাকি? দেখবে মা, যেদিন টাকার কেলেঙ্কারিতে পড়বে না সেদিন দিদি বুঝতে পারবে যে টাকার কত প্রয়োজন। রূপা, ঝুমা, আমি তোদের প্রত্যেকের মতামতকে সম্মান করি, তাই তোর বাবাকে বলবো তোদের মতামতের ভিত্তিতেই তোদের যেন পাত্র খুঁজে। ঠিক আছে মা। আর শোনো মা, বাবাকে গিয়ে বলবে আমার জন্য যেন আরো সাজ সরঞ্জামের জিনিসপত্র নিয়ে আসে। আমাকে যখন পাত্রপক্ষ দেখতে আসবে তখন যেন এক পলকেই পছন্দ করে ফেলে। মা ঝুমা, তুই তো জানিসই তোর বাবার সামর্থ্য সম্পর্কে, তবু তোর বাবাকে বলবো তোর জন্য যেন ভালো ভালো সাজ সরঞ্জাম নিয়ে আসে। কি করবো রে মা বল, তোর বাবা চাষবাস করে যেটা আয় করে সেটা তো সংসারের খরচাতেই চলে যায়। কিছুদিন পর ঝুমার অনেক বড়লোক একটা বাড়িতে বিয়ে হয়ে যায়। ঝুমা ভেবে নিয়েছিল এই বাড়িতে সে রাজ রানীর মতো থাকতে পারবে। অন্যদিকে বড় মেয়ে রূপার ছোট্ট একটা কুঠিরে ভদ্র, শান্ত, সৎ একটা লোকের সাথে বিয়ে হয়ে যায়। রূপাও মনে মনে অনেক খুশি ছিল, কারণ তার স্বামী ছিল সৎ। এরপর দেখতে দেখতে তাদের বিয়ের 6 মাস কেটে যায়। তুমি সত্যি বলছো গিন্নি, আসলে আজ আমার রূপা ঝুমার কথা খুবই মনে পড়ছে। আমার আদরের মেয়েগুলির বিয়ে হয়ে গেছে, 6 মাস হয়ে গেল। আমার মেয়েগুলোকে না দেখে আমি একটা মুহূর্ত থাকতে পারতাম না। আজ 6 মাস পরও দেখা হচ্ছে না। চলো না, দুটো মেয়ের বাড়িতে গিয়ে তাদের স্বামীদেরকে বলে আমাদের বাড়িতে নিয়ে আসি কিছুদিনের জন্য। এভাবে তো আর খালি হাতে যাওয়া যাবে না গিন্নি, তুমি তো জানোই মেয়েদেরকে বিয়ে দিয়ে সংসারের যা হাল হয়েছে সেটা দেখার মতো নয়। সব টাকা পয়সা খরচা হয়ে গেছে, কিন্তু এতে আমার এতটুকু দুঃখ নেই। আমার মেয়ে দুটো ভালো থাকতে পারলেই হলো।
রূপক দাদার কাছ থেকে যদি কটা টাকা ধার নিতে, তাহলেও তো যাওয়া যেত। আমার না খুবই মনটা টানছে গো, মেয়েগুলো কেমন আছে তা দেখার জন্য। চলো না গো, চলো না, কোনো রকম ভাবে হলেও যাই মেয়ে দুটোর বাড়িতে। ঠিক আছে গিন্নি, আমি খাবারটা খেয়ে রূপক দাদার কাছে গিয়ে কিছু টাকা ধার চেয়ে আনবো। এই যে দেখো না, ভালো ভালো খাবার সামনে নিয়ে বসে আছি, এগুলো আবার আমাদের রান্না করা নয়। তিন্নির মা দিয়ে গেল কিছুক্ষণ আগে, তাদের বাড়িতে নাকি কিসের ভোজন করেছিল। দেখো না গো, এই খাবারগুলোর সামনে তাকিয়ে আমার মেয়ে দুটোর চেহারা শুধু ভাসছে। আমারও কিছু খেতে ইচ্ছে করছে না গিন্নি, তুমি খাবারটা তুলে রাখো, আমি এখনই রূপক দাদার কাছে যাচ্ছি। আমরা আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়বো না হয়, কেমন? আচ্ছা গো, ঠিক আছে, তোমার খাবারটা না হয় তুলে রাখছি, রাতে খেয়ে নিও। আর আমিও এখন খাবো না গো, আমারও আর কিছুই ভালো লাগছে না। যাও তাহলে, সকাল সকাল বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে তুমি ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখো, আমি যাই, গিয়ে টাকাটা নিয়ে আসি। পরের দিন সকালে রূপা ঝুমার মা তাদের ছোট মেয়ের বাড়িতে আগে যায়। রূপা ঝুমার বাবা ঝুমাদের বাড়িতে হরেক রকমের ফল নিয়ে যায় সাথে করে। এ মা, আপনারা কারা শুনি? এভাবে না বলে কয়ে ফল নিয়ে বাড়ির ভিতরে চলে এলেন। আমরা এখন ফল রাখবো না, এখন বিদেয় হতে পারেন। কি যে দিনকাল এলো, ফলওয়ালারাও বাড়ির ভেতরে চলে আসছে। আরে মা, আমরা কোনো ফলওয়ালা নই, তুমি জামাই বাবা জীবনের বোন না? তুমি কি সত্যি আমাদেরকে চিনতে পারছো না? আমরা তো তোমার বৌদির বাবা মা। আমরা একটু বেড়াতে এসেছি তোমাদের বাড়িতে, অনেকদিন ধরে আমার মেয়েটাকে দেখি না। তা মা, আমার মেয়ে ঝুমা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। একটু দয়া করে যদি ডেকে দিতে, তাহলে তো মা খুবই ভালো হতো। আর মা, এই যে ফলগুলি ধরো, এগুলো তোমরা মিলে খেও, কেমন? মা, ও মা, দেখে যাও কি এসেছে, আবার ফল আমাদেরকে দিতে চাইছে। আহা, কি নেকা, কি নেকা! তুমি একটু বৌদিকে কিছু বলে এদিকে এসো তো, না হলে তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি তোমার কাছে। আরে, মনে তো হচ্ছে আমার মেয়েটা ডাকছে, মনে হয় এই বউয়ের বাবা মা এসেছে। শোনো বৌমা, এই বাড়িতে থাকতে হলে কোনো মানুষ আসা যাবে না এই বাড়িতে। এসেছে তো তোমার মা বাবা 6 মাস পরে, তাও আবার হাতে করে ফল নিয়ে এলো শুধু। আর কি লাগে না কোনো কিছু শ্বশুর বাড়িতে এলে মেয়ের? মা, আপনি তো জানেনই আমার বাবা মার অবস্থা, তারা আপনাদের মতো এত সচ্ছল নয়, তাই তো শুধু ফল নিয়ে চলে এসেছে। ক্ষমা করবেন মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাবা মাকে এই ঘরে নিয়ে আসি। আমি বাবাকে বলে দেব পরের বার থেকে যখন আসবে তখন যেন ভালো ভালো জিনিস নিয়ে আসে। শোনো বৌমা, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এই বাড়িতে কোনো ভিখারির জায়গা হবে না। তুমি তোমার মা বাবাকে বলো গিয়ে ওই ফলগুলো নিয়ে বাড়ি থেকে চলে যেতে এক্ষুনি। আমার ছেলেটা শহর থেকে ফিরবে কিছুক্ষণ পর, এরকম মানুষজনদেরকে দেখলে তার মাথাটা খারাপ হয়ে যাবে। এ কি বলছেন মা আপনি? ওরা তো আমার বাবা মা, তাদের সাথে এরকম আচরণ আমি কিভাবে করতে পারি বলুন? মাত্রই তো এলো, এখনই বলবো চলে যেতে? এটা তো খুব খারাপ আচরণ হয়ে যাবে। আমি এসব বলতে পারবো না মা, আমাকে ক্ষমা করুন, আমি কখনো এসব বলতে পারবো না। মা বাবা আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছেন। শোনো 2 টাকার বউ, যদি না বলতে পারো তাহলে আজকেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, আর আমার ছেলেটাকে আবারও আরেকটা বিয়ে করাবো। এই সব কিছুর থেকে বাঁচতে চাইলে এক্ষুনি গিয়ে বলো বলছি। আরে মা, কতক্ষণ ধরে এই ফলগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি, একটু আসিসও না আমাদের সামনে। কোথায় ছিলিস বলতো মা? তোকে দেখার জন্য আমাদের মনটা হু করে কাঁদছিল রে। কতদিন ধরে আমার মেয়েটাকে দেখি না আমরা। বাবা মা, আমাকে দেখেছো তো তোমরা, এখন দয়া করে যদি চলে যেতে তাহলে অনেক বেশি ভালো হতো। কিছুক্ষণ পর আমার স্বামী শহর থেকে ফিরবেন,
যদি দেখে তোমরা এসেছো তাহলে অনেক রাগারাগি করবে। তাই তোমরা চলে যাও বাবা মা, এতেই সব থেকে ভালো হয়। মা ঝুমা, তুই এটা কেমন কথা বলছিস বলতো? মাত্রই তো এলাম, এক্ষুনি চলে যাব? আর চলে গেলে আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু সত্যি করে বল মা, তুই কি সত্যি সুখে আছিস? হ্যাঁ হ্যাঁ মা, তুমি তো দেখতেই পাচ্ছ সবকিছু তোমাদের চোখের সামনেই। কত বড় বাড়ি, রাজপ্রাসাদের মতো, আমার গায়ে গয়না ভরা। তারপরেও বলবি যে আমি সুখী নই? আমি অনেক অনেক সুখে আছি মা, অনেক। কি জানি মা, কিন্তু আমরা তো তোর বাবা মা, সবকিছুই বুঝতে পারি। তোর নাক মুখ দেখে মনে হচ্ছে কিছু তো একটা গড়বড় আছে। যাই হোক মা, মন দিয়ে সংসার করিস। তাহলে আমরা চলে যাই মা। হ্যাঁ হ্যাঁ বাবা, সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পর, এর আগে আগে বেরিয়ে পড়ো। আমি এখন যাই বাবা, আমার অনেক কাজ আছে। তোমরা তাহলে চলে যাও, কেমন? ঠিক আছে মা, আমাদের মনে অনেক বড় একটা কষ্ট পেলাম রে। ভেবেছিলাম আমাদের সাথে করে তোকে নিয়ে যাব, কিছুদিন থাকবি আমাদের সাথে, তার হলো না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই করিস। কেউই আমাদের সাথে কথা বললো না ঠিক মতো, না তোর শাশুড়ি না তোর ননদ। আসলে মা, ওরা একটু বাড়ির মার সাথে কম কথা বলে, তাই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন বেরিয়ে পড়ো মা বাবা। এরপর রূপা ঝুমার বাবা মা বড় মেয়ে রূপার বাড়িতে যায়, গিয়ে সকল ঘটনা খুলে বলতে থাকে। আমি কিছুতেই বুঝতে পারছি না রে রূপা, ঝুমাটার যে কি হলো। সে একটু অহংকারী ধাঁচের ছিল ঠিকই, কিন্তু এরকম আচরণ তো কোনোদিন করেনি আমাদের সাথে। মা, রূপা চেয়েছিল সে যেন খুবই বড়লোক বাড়ির বউ হতে পারে। এখন তার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তাই বোধহয় সে বদলে গেছে মা। তবে আমরা তো সবসময় চাই যে সে যেন সারা জীবনে সুখে থাকে। না রূপা মা, ঝুমার এরকম ব্যবহার কোনো দিনই আমরা দেখিনি। মনে হলো কে যেন তাকে শিখিয়ে দিয়েছে এগুলো আমাদের বলার জন্য। আচ্ছা মা, ওসব বাদ দে, আগে বল আমাদের জামাই বাবা জীবন কেমন? বাবা, ওনার প্রশংসা করলে সে প্রশংসা করে আর শেষ করতে পারবো না। সে অনাথ হতে পারে, কিন্তু সে আমাকে এত যত্ন করে যে কি বলবো তোমাদেরকে। তার অর্থ আভিজাত্য কিছুই হয়তো বেশি নেই, কিন্তু তার মনটা আকাশের থেকেও বড়। আমি তো চিরকাল এরকম একটা জীবন সঙ্গী চেয়েছিলাম বাবা মা, সেটা তোমরা আমাকে এনে দিয়েছো। তোমাদের এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না। আরে মা, এটা ঋণ কিভাবে হলো? আমাদের জামাই বাবা জীবন যে ভালো মনের মানুষ সেটা আমরা আগে থেকে জানতাম, তাই দেখে শুনে আরো তোকে বিয়ে দিয়েছি এর কাছে। তা কোথায় গেল আমাদের জামাই বাবা জীবন? তাকে তো দেখতে পাচ্ছি না। মা, ও কাজে গেছে, কিছুক্ষণ পরেই ফিরে আসবে। আর তোমরা একটু শুয়ে থাকো, যতদিন ইচ্ছে তোমরা আমাদের সাথে থাকবে, বুঝেছো মা বাবা? অত সহজে কিন্তু ছাড়ছি না তোমাদেরকে। না রে মা, আসলে আমরা দুজন এসেছি তোদের দু বোনকে আমাদের কাছে কিছুদিনের জন্য রেখে দেওয়ার জন্য। তোর ছোট বোনকে তো ওর শ্বশুর বাড়ির মানুষ দিলই না, তোকে যদি দেয় তাহলেও আমাদের একটু ভালো লাগবে। কত কত ধনী ঘরের বাড়ির মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, অবশেষে এরকম একটা ভিখারির মেয়েকে যে বিয়ে করতে হবে সেটা কোনোদিন কল্পনাই করিনি। ছি 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 ছি, পাড়াগাঁয়ের মানুষ আমাকে দেখে থুতু ফেলছে। হয়েছেটা কি সেটা তো আমায় বলবে? শুধু শুধু উল্টো পাল্টা কথা বলছো, আগে বলো না ঘটনাটা, তারপর আমি বলবো আমি কি করেছি। তোমার ভিখারি মা বাবা এসেছিল এ বাড়িতে, আবার হাতে করে দুটো ফল নিয়ে এসেছিল। আচ্ছা, তোমাদের বাবা মার কি আক্কেল জ্ঞান নেই? জানে না আমাদের ধনী বাড়ি? এই ধনী বাড়িতে আসতে গেলে কমপক্ষে হলেও তো 100 কেজি মিষ্টি নিয়ে আসার দরকার ছিল। কি বলছো তুমি? 100 কেজি মিষ্টি? এত মিষ্টি আমার বাবা কোথা থেকে আনবে বলো তো? আমাদের কি অত সামর্থ্য আছে? তুমি তো সবকিছু দেখে শুনে বিয়ে করেছিলে, তারপর আবার এটা কিভাবে বলতে পারছো তুমি? তোর এই মুখে মুখে তর্কগুলোর জন্যই সেদিন না তোকে দুটো থাপ্পড় দিয়েছিলাম।
আবারও খাবি নাকি দুটো থাপ্পড়? তোর বাবা কিডনি বিক্রি করে আনবে নাকি রক্ত বিক্রি করে আনবে সেটা আমি কি বলবো রে? শোন, তোদের ওই ভিখারি পরিবারকে কোনো দিনও বলবি না আমাদের বাড়িতে আসার জন্য। যদি আসে তো তাহলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। হায় রে, ভেবেছিলাম ধনী পরিবারে বিয়ে করে খুবই সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু সবকিছু উল্টোটাই হচ্ছে। আমার সব স্বপ্ন ধুলোয় মিশে গিয়েছে। টাকাতে যে সুখ নয় সেটা আমার দিদি ছোটবেলা থেকেই আমাকে বলেছিল, কিন্তু আমি টাকার পেছনে ছুটে সুখ খুঁজেছি। চুপ কর হতচ্ছাড়ি, একটা কথাও বলবি না তুই। টাকা তো কামাস না, তা বুঝবি কি করে টাকার কি মর্ম? যা, আমার জন্য খাবার বেরিয়ে নিয়ে আয়, আমাকে আবার শহরে যেতে হবে। আরে মা, আপনি কোনো চিন্তা করবেন না, রূপাকে নিয়ে যান আপনাদের সাথে করে। যতদিন ইচ্ছে আপনাদের সাথে করে রাখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। আপনারা হচ্ছেন রূপার বাবা মা, আপনাদের অধিকার সবসময় চূড়ায় থাকবে। তবে খুশি হতাম আরো কিছুদিন যদি থেকে যেতেন। না বাবা, তুমি যে বলেছ সেটাতেই আমরা মহা খুশি হয়েছি। আসলে আমার কোনো ছেলে নেই, তোমাকে দেখে আমার নিজের ছেলের মতোই লাগে একদম। কত ভালো মনের মানুষ তুমি বাবা। তোমার বাবা মা তোমাকে কত সুন্দর শিক্ষা দিয়েছে। তোমার বাবা মার জন্য আমি সবসময় প্রার্থনা করব। আমি তো অনাথ বাবা, আমার তো মা বাবা এখন বেঁচে নেই, এখন তো আপনারাই আমার বাবা মা। রূপা, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এখনই বেরিয়ে পড়ো। তোমার যতদিন ইচ্ছে তুমি বাবার বাড়িতে থেকে এসো। আমি নিজে নিজে রান্না করে খেয়ে নেব। আর আমি এমনিতেও অনাথ, ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করে অভ্যেস রয়েছে, আমার কোনো সমস্যা হবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তাহলে রূপাকে নিয়ে আমরা যাই বাবা, তুমি সাবধানে থেকো। কিছুদিন থেকে রূপা আবারও চলে আসবে তোমার কাছে। দুদিন পর রূপাদের বাড়িতে ঘটে যায় একটি বিস্ময়কর ঘটনা। আরে আরে ঝুমা, এ কি অবস্থা তোর? তোর গায়ে শুধু আঘাতের চিহ্ন, তোকে এভাবে কে মেরেছে বল? এত নৃশংস ভাবে আমাদেরকে বল বোন, আমাদেরকে বল। দিদি রে, একটা কথা আমি এখন বুঝতে পেরেছি, লোভ করা ভালো নয়, অতি লোভ করলে এমনিতেই মরতে হয় পচে। আমি সারাটা জীবন স্বপ্ন দেখেছিলাম যে ধনী ঘরের একটা ছেলেকে বিয়ে করে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করব। সেই ছেলে আমাকে রাজরানী করে মাথায় তুলে রাখবে, কিন্তু হলো তো উল্টোটা রে। যাদের টাকা পয়সা আছে তারা আসলে অনেক নৃশংস হয়। আমি শুধু বলেছিলাম যে বাবার বাড়িতে ঘুরতে যাব, আমাকে দেখ কিভাবে মেরেছে ওরা। এ কি বলছিস রে মা? ওরা এতটা নিষ্ঠুর, আমি তো কল্পনাও করতে পারছি না। যে বাড়িতে তোকে এইভাবে মারে পশু পাখির মতো, তোকে এত অত্যাচার করে, সে বাড়িতে তোর আর যাওয়ার দরকার নেই। আমরা দেব না ও বাড়িতে তোকে। তুই আমাদের সাথেই থাকবি এখন থেকে, বুঝেছিস? মা, আমি পারলে কাজ করে এখন থেকে খাবো, কিন্তু তবু এই নৃশংস বাড়িতে আমি যাব না। ওরা মানুষ নয় বাবা মা, ওরা মানুষ নয়। দিদি রে, আমাকে ক্ষমা করে দে। আর যদি তোর কথা মতো একটা গরিব ঘরের সৎ ছেলেকে বিয়ে করতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। মা ঝুমা, আগে তোকে জরুরি ভিত্তিতে একটা ডাক্তার দেখানো লাগবে, তারপরে না হয় সব খুলে বলিস। তোর অবস্থা অনেক খারাপ। চল মা, এই চলো তোমরা সবাই মিলে আমাদের ঝুমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো চলো, আমার মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাই। আর কোনোদিন যেন ওই বাড়িতে আমার মেয়েটাকে না যেতে হয়। আর ওদের বিচার বিধাতা নিজের হাতেই করবেন, দেখে নিও। কি করলো আমার মেয়েটার অবস্থা, কি করলো! এই জন্যই টাকা দেখে কাউকে বিয়ে করা উচিত নয়।